মাঝরাতের গল্প। ভয় যদি সত্যির রূপ নিত তবে সেটাই হতো মাঝরাতের গল্প। বাইরে এমন বৃষ্টির মাঝে তোমাদের অদ্ভুত কিছু অভিজ্ঞতার কথা বলতে আমারও মন চায়। তবে কি হয়েছে বলো তো, মাঝে মাঝে সবকিছু কেমন যেন এলোমেলো হয়ে যায়। আসলে বয়সটা তো আর কম হলো না, তাই কিছু কিছু ভুলেও যাই। সে কথা তো আমরা জানি ঠাকুরমশাই, কিন্তু আপনি যে এত অভিজ্ঞতার কথা মনে রেখে আমাদের মাঝে মাঝে বলেন, তাতেই আশ্চর্য হয়ে যায়। আপনার মতো আমাদেরও কিন্তু এত কিছু মনে থাকে না, অথচ আপনার সঙ্গে আমাদের বয়সের পার্থক্য কিন্তু অনেক। তারানাথ সামান্য হেসে কিশোরীর দিকে তাকালো। তারপর সামনে রাখা রেকাবি থেকে একটা ভাজা তুলে নিয়ে এসে বলল, আর মনে রাখার ব্যাপারটা খানিকটা অন্যরকম, বুঝলে। তোমাদের জীবনে এখনো অনেক কিছু বাকি আছে, তেমন কিছুই এখনো তো ঘটেনি, বা যেগুলো ঘটেছে তা নেহাত কম। আমার জীবনে এত কিছু সেই ছোটবেলা থেকে পর পর ঘটে আসছে যে সেসব কথা চাইলেও আমি ভুলতে পারবো না। এই যে মনে করো না, মধুসুন্দরী দেবী বা মাতু পাগলি, অথবা আরে আরে কি একটা আসছে বলে মনে হচ্ছে না? এই বৃষ্টির মধ্যে আবার কে আসছে? তারানাথের কথায় আমি আর কিশোরী মুখ তুলে তাকালাম বাইরের দিকে। উঠোন পেরিয়ে সত্যি সত্যি কে একটা এদিকে হেঁটে আসতে শুরু করেছে। মাথায় ছাতা, দূর থেকে বৃষ্টির মধ্যে দেখে মনে হলো সাদা ধুতি আর পরনে ফতুয়া। তবে ফতুয়ার রংটা একটু হালকা হলদেটে। ছাতা মাথায় দিয়ে সে আরেকটু এগিয়ে এসে ডাকলো, ঠাকুরমশাই, ঠাকুরমশাই, বাড়িতে আছেন নাকি ঠাকুরমশাই? আরে গোবিন্দ, তুই আজকে এলি? পথ ভুলে এখানে এলি নাকি? আয় আয় আয়। এমন বৃষ্টির মধ্যে কেউ আসে নাকি? বুঝতে পারলাম গোবিন্দ বলে এই লোকটি তারানাথের ভীষণই চেনা। কারণ তা না হলে আমাদের সামনে অচেনা কিংবা অল্প চেনা মানুষকে তারানাথ সর্বদা প্রথমে আপনি এবং পরে যথারীতি তুমি বলে সম্বোধন করে। গোবিন্দ বহুদিনের চেনা বলেই তাকে তুই বলে সম্বোধন করতে তারানাথের একটু ইতস্তত বোধ হলো না। আমি আর কিশোরী একবার মুখ চাওয়াচাওয়ি করতে গোবিন্দ এসে পড়ল। ছাতাটা একপাশে রেখে তক্তাপোষের এক পাশের সামান্য জায়গাটার উপর সে কোনো রকমে নিজের শরীরটাকে রেখে দিয়ে সে বলল, না, আর হচ্ছে না ঠাকুরমশাই। আপনি বলেছিলেন অপেক্ষা করে দেখতে, কিন্তু অপেক্ষা করে দেখলাম কিছুতেই কিছু হচ্ছে না। কাল রাতে আবার সেই ব্যাপার। কথাটা শুনে আমি আর কিশোরী কিন্তু কৌতূহলী হয়ে পড়লাম। তারানাথের মুখের হাসিটা মিলিয়ে গিয়ে মুহূর্তের মধ্যে কেমন একটা গম্ভীর ভাব চলে এলো। সে বাইরে বৃষ্টির দিকে তাকিয়ে বলল, তোকে যা করতে বলেছিলাম তা করেছিলি তো? আর রাতের বেলা কেউ ঘর থেকে বাইরে বেরোয়নি তো? গোবিন্দ মাথা নাড়িয়ে সম্মতি জানালো। তারানাথের মুখে যেন চিন্তার ভাঁজ পড়ল। দুটো চোখ কুঁচকে এলো, কপালের রেখাটা ফুটে উঠল। নিজের হাতটা দিয়ে একবার কপালের মাঝখানে দুবার ডলা দিয়ে কি যেন ভেবে তারপরে বলল, বুঝতে পেরেছি। আসলে আমি যেমন মনে করেছিলাম তেমন হয়নি, তাই তো? অন্যরকম হয়েছে। তবে আমি যা ভাবছি তাই যদি হয় তাহলে কিন্তু বড় বিপদ তোদের কপালে। বৌমা, তুই আর তোদের বাচ্চাটার কিন্তু বড় বিপদ। আচ্ছা গোবিন্দ, তোর মা আছে না বাড়িতে? গোবিন্দ আবার মাথা নাড়ালো। এবারে বুঝতে পারলাম গোবিন্দ নামের এই লোকটি একটু কম কথা বলতে ভালোবাসে। তার কপালে বৃষ্টির জল এসে লেগে রয়েছে। তখন দুটো চোখে উত্তেজনা যেন গভীরভাবে কিছু একটার জন্য অপেক্ষা করে চলেছে। আমি আর কিশোরী
এতক্ষণ চুপ করেছিলাম, কিন্তু এইবারে আমি বললাম, আচ্ছা কি ব্যাপার বলুন তো, গোবিন্দবাবু কি কোনো রকম সমস্যায় পড়েছে নাকি? আর সমস্যা বলবেন না, ভীষণ এক সমস্যায় পড়েছি। ভাগ্যিস ঠাকুরমশাইয়ের সঙ্গে দেখা হয়েছিল, তাই তো এখনো বেঁচে রয়েছি। না হলে কি যে হতো, সেই রাতের কথা মনে পড়লে এখনো ভয়ে যেন গাটা ঠান্ডা হয়ে যায় ঠাকুরমশাই। এই দাঁড়ান দাঁড়ান, তার মানে? আরে, আমায় আপনি আজ্ঞে করতে হবে না, হয়তোবা মানে তোমাদের সমবয়সী বা একটু কম বেশি হব, তুমি বলতে পারো। আপনিটা ভীষণ বিরক্ত লাগে। তাহলে তুমি বলো গোবিন্দ, সেদিন রাতে কি হয়েছিল? এমন বৃষ্টির মধ্যে তো আর যাওয়া যাবে না, বৃষ্টি কমা অবধি অপেক্ষা করতে হবে। ঠাকুরমশাই যদি তোমার বাড়িতে যাবেন বলে ভেবে থাকেন, তাহলে শুনতে চাইছো যখন, গোবিন্দর কাছ থেকে আগে কিছুটা শুনে নাও, তারপরেই ভেবে দেখো তোমরা কি করবে। বৃষ্টি কিন্তু এত সহজে কমবে বলে মনে হয় না। তারানাথ এবারে একটা পাসিংসো সিগারেট ধরালো। গোবিন্দ আমাদের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপরে সে বলতে শুরু করলো। আমার নাম গোবিন্দ বিশ্বাস। এখানে এই এলাকাতেই একটা পুরনো জমি অনেক দিন আগে বাবা কিনে রেখেছিল। আমাদের আদিবাড়ি গ্রামের দিকে, সেখানে ঠাকুরমশাইয়ের গ্রাম থেকে আমাদের গ্রাম প্রায় 3টে গ্রাম দূরেই হবে। তবুও সামান্য চেনাশোনা ঠাকুরমশাইয়ের সঙ্গে ছিল। তারপর তো সব কিছুই বদলে গেল। ঠাকুরমশাই গ্রাম ছেড়ে দিলেন, কিছু পরে আমার বাবাও নানা কারণে গ্রাম ছেড়ে এদিকে চলে এলো। এখানে এসে মানে পাশের গ্রামে, যেটা তোমাদের শহর, তবে সবটুকু তো আর শহর নয়, এর শেষেও গ্রাম রয়েছে, সেখানে আমাদের প্রথমে থাকার ব্যবস্থা হয়। বাবার রুটি রুজি সব এদিকেই ছিল, আর এই সমস্ত করেই এখানে জমিটা কেনে। বাড়িঘর তৈরির কথাও বাবা ভেবেছিল, তবে খানিকটা করতে না করতেই বাবা অসুস্থ হয়ে পড়ে। ততদিনে বাবা কাজকর্ম ছেড়ে একটা ব্যবসা করছে, লোহা লক্করের ব্যবসা, আর তাতে আমিও যোগ দিলাম। ব্যবসা করতে করতেই বাবা একসময় মারা গেল। মায়ের বয়স হলো, শরীরটা ভালো থাকে না, তার উপর আমি বিয়ে করেছি। বউ আর মাকে নিয়ে সেখান থেকে অন্যত্র যাব এই ভেবে আবার আমি ওই বাড়িটাতে কাজ শুরু করলাম। কিন্তু করব বললেই তো আর হয় না। দেখতে দেখতে প্রায় 3টে বছর কেটে গেল। এর মাঝে আমাদের সন্তান হলো, তার বয়স এখন 5 বছর। 3 বছর ধরে বাড়িঘরটা ঠিকঠাক করতে করতে নানা কারণে আর এদিকে আসা হলো না। সবেমাত্র এই মাসখানেক হলো এসেছি, আর তারপরেই। তার মানে তোমার বাবা সেই বাড়ি তৈরি করা শুরু করেছিল অনেক আগে, তারপরে তুমি সেটাকে 3 বছরে শেষ করো, তারপরে 2 বছর পর এখানে এলে কেন? ওই যে আগেই বলেছি, ব্যবসাটা লোহা লক্করের, তা সম্পূর্ণ অন্য দিকে। সেখানে একটা জায়গার কথা হয়েছিল, ভেবেছিলাম এই বাড়ি সহ জায়গাটা বিক্রি করে সেখানে একটা জায়গা কিনে সেখানেই সব কিছু করব। সময় লাগবে তাতে আপত্তি ছিল না, কিন্তু পরে আর নানা কারণে ওসব না হয়ে ওঠায় এখানেই চলে আসতে হলো। তারপরে আসল ব্যাপারটা কি হলো, মানে আসার কারণটা? হ্যাঁ, সেটাই বলছি। আসলে আগে সব কিছু বলে না নিলে তোমাদের বুঝতে অসুবিধে হতো। এখানে আমি, আমার মা, আমার স্ত্রী আর আমার ছেলেটা চলে আসে। আগেই বলেছি, ছেলের বয়স 5 বছর। প্রথম 2-3টে দিন কোনো কিছুই হয়নি। অনেক দিনের বন্ধ ঘর ছিল, পরিষ্কার করে সেখানে আমরা থাকতে শুরু করি। বেশ কয়েকদিন পর একদিন রাতের বেলা হঠাৎ যেন একটা কান্নার শব্দ শুনতে পেয়ে আমার ঘুমটা হঠাৎ ভেঙে যায়। একটা ঘরে আমি আর আমার স্ত্রী ঘুমোতাম, অন্য ঘরে আমার ছেলেকে নিয়ে আমার মা। মনে হয় মা না হলে বউ, কেউ একজন কাঁদছে, কারণ গলার স্বরটা তেমনই, মানে কোনো মেয়ে মানুষের। ঘরের ভেতর হ্যারিকেন জ্বলছিল,
আমি সেটা তুলে নিয়ে বেরিয়ে গেলাম বারান্দায়। বারান্দাটা লম্বা মতো করে তৈরি করা হয়েছে। বারান্দার কাছে নেমে এদিক ওদিক তাকিয়ে দেখলাম ভালো করে। কই না, কোথাও কিছু তো নেই, কিন্তু কান্নার শব্দটা আসছে কোথা থেকে। পাশের ঘরে মায়ের দরজার কাছে গিয়ে কান পাতলাম। সেখানেও তো কিছু নেই, আর স্ত্রী তো আমার পাশেই ঘুমিয়েছিল। তাই বেশ অবাক হয়ে গেলাম। তাহলে কি বাইরে থেকে কেউ ভেতরে এলো? সেটাই বা কি করে সম্ভব? বারান্দাটা বাদ দিলে বাকি ঘরের দরজাগুলো তো সব তালাবন্ধ করা। আমরা যে দুটো ঘরে রয়েছি সেই দুটো ঘরের দরজা, সেটাও ভেতর থেকে বন্ধ। নতুন জায়গা বলে বাকি ঘরগুলো, এমনকি রান্নাঘর পর্যন্ত তালাবন্ধ করে রাখি। লণ্ঠন হাতে চারপাশটা ভালো করে দরজাগুলো দেখলাম, কোথাও কিচ্ছু নেই। হঠাৎ যেন মনে হলো কোথায় কাঠের দরজার উপর একটা আঁচড়ের শব্দ শুনতে পাচ্ছি। কেউ যেন ধারালো কিছু দিয়ে বারবার আঁচড় কেটে চলেছে। কিন্তু কোন ঘরের দরজায় ব্যাপারটা হচ্ছে ঠিক তখন আমি বুঝতে পারছি না। একটা ঘরের দরজা খোলা, বাকিগুলো বন্ধ। আমি এক পা করে দরজার কাছে এগিয়ে যাচ্ছি, আর যেন বারবার মনে হচ্ছে আমার পাশে কেউ একটা আছে। বিশ্বাস করো তোমরা, ঠাকুরমশাইকে সবকিছু আগেই বলেছি। আমি কিন্তু ভীতু মানুষ নই। মানে রাতের বেলা একা একা অনেক সময় ওই পথে আমাকে বাড়ি ফিরতে হয়েছে, আর ব্যবসার কাজে মাঝে মাঝে তো এখানে ওখানে আমাকে থাকতেই হয়। এইসব ব্যাপারে আমি খুব একটা ভয় পাই না। আসলে তখন ভয় পাচ্ছিলাম না, কেমন যেন একটা অদ্ভুত ব্যাপার মনে হচ্ছিল। যেন মনে হচ্ছিল ওই দরজার ওপর ধারালো কিছু দিয়ে কেউ একটা আঁচড় কেটে চলেছে, আর সেটা একটা হাত ছাড়া অন্য কিছু নয়। তারপর বাইরে তখন টিপটিপ করে বৃষ্টি পড়া শুরু হয়েছে। মাঝে মাঝে ঠান্ডা হাওয়ায় লণ্ঠনের শিখাটা তিত্তির করে কেঁপে উঠছে। ওইটুকু বারান্দা ধরে হেঁটে সামনের দরজাগুলোর দিকে এগিয়ে যেতে আমার অনেক সময় লেগে যাচ্ছে। দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে যেই কান পাচ্ছি, অমনি সেই শব্দটা বন্ধ হয়ে যাচ্ছে। আশেপাশে কেউ কোথাও নেই। পেছনের দিকে ফিরলেই যেন এক্ষুনি কাউকে দেখতে পাবো। একদম শেষের দরজাটা ভালো করে পরীক্ষা করে ফিরে আসার জন্যে যেই ঘুরতে যাব, এমন সময় দেখি আমি যে ঘরের দরজা খুলে বাইরে বেরিয়েছি সেই ঘরটার সামনে কে যেন দাঁড়িয়ে আছে। বৃষ্টি পড়ছে বাইরে, তাছাড়া আলো তো একটাই, যেটা আমি নিয়ে এসেছি, তাই চারপাশটা অন্ধকার। আমার ঘরের ভেতরটা অন্ধকার থাকারই কথা, তাই কোনো কিছুই ভালোভাবে বোঝা যাচ্ছে না। আমি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁপা কাঁপা গলায় প্রশ্ন করলাম, কে কে দাঁড়িয়ে ওখানে? একটা চাপা হাসির শব্দ শুনতে পেলাম, আর তারপরই যেন হাসির শব্দটা সোজা বারান্দা ধরে আমার দিকে ছুটে আসতে লাগলো। একটু পরেই বুঝতে পারলাম যে হাসির শব্দটা নয়, ওই ছায়াটাই বারান্দা ধরে আমার দিকে দ্রুত পায়ে এগিয়ে আসছে। মাথার ভেতরটা কিরকম যেন হয়ে গেল, গোটা শরীর কেমন যেন ঝনঝন করে উঠল। এক্ষুনি এখান থেকে সরে না দাঁড়ালে যে বিপদ হতে পারে, সেটা এক মুহূর্তের জন্য মনে হওয়ার সঙ্গে সঙ্গেই আমি কি করব বুঝতে পারছিলাম না। এদিকে সেই ছায়াটা তখন আমার দিকে একটু একটু করে এগিয়ে আসছে। এখন যেন তাকে আর মানুষের মতো বলে মনে হচ্ছে না, মনে হচ্ছে যেন চার পায়ে কিছু একটা আমার দিকে এগিয়ে আসছে। মনে ভাবলাম, এ কি শেয়াল নাকি? কিন্তু না, শেয়াল দাঁড়িয়ে থাকবে কি করে? বুকের ভেতর
হৃৎপিণ্ডটা একটু একটু করে বারবার শব্দ করে উঠতে লাগলো। আমি চিৎকার করতে যাব কিনা ভাবছি, এমন সময় দেখলাম যে আমার সামনে অন্ধকারের মধ্যে ওই ছায়াটা আর নেই। হ্যারিকেনটা হাতে ছিল, ভালো করে চারপাশটা দেখলাম। বাইরের বৃষ্টিটা বেশ বেড়েছে। আমি তাড়াতাড়ি এগিয়ে গেলাম মায়ের ঘরের দরজার দিকে। দরজায় ধাক্কা দিতেই একটু পরেই মা বেরিয়ে এলো। আমার অবস্থা দেখে প্রথমে কিছুই বুঝতে পারল না, আর আমিও সেই রাতে আর কিছুই বললাম না, গিয়ে শুয়ে পড়লাম। কিন্তু গোটা রাত মাথার মধ্যে সেই ব্যাপারটাই রইল। এখানেই শেষ? এখানে শেষ হয়ে গেলে তো ভালোই হতো। কোনো একটা ভুল স্বপ্ন দেখেছি মনে করে সব কিছু সরিয়ে রাখতে পারতাম, কিন্তু এরপর যা দেখলাম সরিয়ে রাখা যায় না। গোবিন্দর কথা বলার সঙ্গে সঙ্গে যেন বাইরের বৃষ্টিটা আরও জোরে নেমে আসলো। ঠাকুরমশাই চুপ করে বসে আমাদের কথা শুনে চলেছে। মাঝে মাঝে তার মুখে একটা রহস্যময় হাসি দেখতে পাচ্ছি। আমি আর কিশোরী চুপ করে শুনছি গোবিন্দর কথা। তার মানে আরও কিছু হয়েছে কি? না, এর পরের কয়েকটা দিন আর কিছু হয়নি। আগের দিন রাতের কথা আমার স্ত্রীকে বলবো বলবো করেও বলা হয়ে ওঠেনি। আমিও পরদিন সকালে ব্যবসার জন্য বেরিয়ে পড়ি। এরপর যখন বাড়ি ফিরে আসি, তখন আমার স্ত্রী আর মায়ের মধ্যে এক অদ্ভুত ভয় লক্ষ্য করি। সেদিন রাতে তারা আমায় একটা আশ্চর্য কথা বলে। এতক্ষণ পরে তারানাথ বলল, গোবিন্দ, এসব কথা তো আগেই শুনেছি। দেখো, বাইরে বৃষ্টিটাও কমে এসেছে। আমার মনে হয় তোমার বাড়িতে যদি আমরা এখন যাই তাহলে কিন্তু ভালোই হয়। সেখানে গিয়ে ওরা সমস্ত কথা শুনতে পাবে। সেই ফাঁকে আমি বাকি সব কিছু দেখে নিতে পারবো। ঠাকুরমশাইয়ের কথায় শুধু গোবিন্দ নয়, আমরাও খানিকটা খুশি হয়ে উঠলাম। বুঝতে পারলাম ঠাকুরমশাই সময় নষ্ট করতে চাইছে না কোনো কারণে। এখন বৃষ্টি খানিকটা কমে এসেছে। পথে নেমে বুঝতে পারলাম গোবিন্দর বাড়িটা খুব একটা বেশি দূরে নয়। আমরা মঠ লেনের কাছে যে বড় রাস্তা দিয়ে তেলে ভাজা কিনে তারানাথের বাড়ি আসার জন্য ঢুকে পড়ি, তার উল্টো দিকে একটু এগিয়ে গিয়ে আরেকটা রাস্তা রয়েছে। এখান থেকেই হাঁটা পথে প্রায় 10 মিনিট। একটু ভেতরের দিকে এগিয়ে গেলে একটা ফাঁকা জায়গা, লাল মাটির রাস্তা, এবং তারই একপাশে একটা জমির শেষ প্রান্তে বাঁশের বাঘারি দিয়ে ঘেরা চৌহদ্দির মাঝে একটা বাড়ি, নতুন তৈরি করা ইটের বাড়ি। ইট সুরকি দিয়ে তৈরি করা দেয়াল হলেও মাথায় কিন্তু টালির চাল। গোবিন্দ অবশ্য মিথ্যে বলেনি। উঠোন পেরিয়ে গেলে লম্বা উঁচু বারান্দা, এবং তার ওপাশেই পাশাপাশি 3টে ঘর। এক পাশে ঘুরে ছোট ঘর, মানে রান্নাঘরের ব্যবস্থা। অন্য পাশেও এমনই একটা ছোট্ট ঘর আছে। বাঁশের বাঘারি চৌহদ্দির বেড়ার একপাশে বাথরুমের ব্যবস্থা। গেট থেকে ঢুকতে ঢুকতে গোবিন্দ বলল, আমার ছেলেটা কিন্তু এইসব ভীষণ ভয় পায় ঠাকুরমশাই। ওর সামনে এসব কথা কিছু না বললেই ভালো হয়। ঠাকুরমশাইয়ের কথায় আমরাও মাথা নাড়িয়ে সম্মতি জানালাম। ঢুকতে ঢুকতে দেখতে পেলাম গোবিন্দর মা এবং তার স্ত্রী রান্নাঘরের দিকে এগিয়ে এসেছে আমাদের দেখে। তারানাথ গোবিন্দর সঙ্গে বাড়ির পেছনের দিকে চলে গেল কি যেন দেখতে। অবশ্য তার আগে গোবিন্দর স্ত্রী এবং তার মা আমাদের কাছে একটা ঘরের মধ্যে এসে বসেছিল। ঘরে অবশ্য তেমন কিছুই নেই। কতগুলো মোড়া এবং একটা লম্বা বেঞ্চের মতো একপাশে রাখা রয়েছে। এই ঘরটা অবশ্য ফাঁকাই থাকে। গোবিন্দর স্ত্রী কমলার সঙ্গে আলাপ হয়েছিল, কিন্তু গোবিন্দর মায়ের বয়স অনেক বেশি। মাথার সমস্ত চুল সাদা হয়ে গেছে, গালের চামড়ায় বয়সের রেখার ছাপ পড়েছে। পরনে একটা সাদা অথচ অল্প ময়লাটে শাড়ি। তবে তার চেহারা যে একসময় সুন্দর ছিল
তা এখনও তার গায়ের চামড়ার রং দেখলে বোঝা যায়। তার নাম কমলাবালা। আপনারা তো সবাই ঠাউর মশাইয়ের সঙ্গে এসেছেন, দেখুন না কত বড় বেপদে যে আমরা পড়ে রয়েছি, সে কথা আপনাদের বলে বোঝাতে পারবো না। ভয় হয় শুধু ছেলেটার জন্য। ও হ্যাঁ, গোবিন্দ বলেছিল ছেলের কথা, বছর 5-6 নাকি বয়স। তা সে এখন কোথায়? দিনের বেলায় তেমন কোনো চিন্তা নেই, তবে অন্ধকার নামার পর থেকে যে কি সমস্ত হয়। কথাগুলো বলার সময় রত্নবালার চোখে মুখে একটা ভয় ফুটে উঠল। আমি বললাম, আচ্ছা কিছু মনে করবেন না, গোবিন্দর কাছে শুনলাম আপনারাও কিছু একটা দেখেছিলেন। মানে এই বাড়িতে আপনারা ঠিক কী দেখেছিলেন বলুন তো? আমার কথা শুনে রত্নবালার দুটো চোখ যেন আগের চেয়ে বিস্ফারিত হয়ে গেল। সে কমলার দিকে তাকালো। কমলা এবারে বলল, প্রথমে ওই বাড়িতে উনি কিছু একটা দেখতে পেয়েছিলেন, তারপরে যখন আরও 2-3 দিন কেটে গেল, একদিন রাতের বেলা আমি আর মা দেখতে পেলুম তাকে। সেদিন আবার সন্ধ্যের একটু পরেই হবে। আমি আর খোকা বারান্দার কাছে রয়েছি। আমি রান্নাঘরে কাজ করছি আর খোকা বারান্দার কাছে বসে নিজের মতো খেলা করছে। মা ছিল ওই পাশের ঘরে। হঠাৎ করে খোকার গলা আর শুনতে পেলুম না। একটু আগে পর্যন্ত সে বারান্দার কাছে বসে বসে নিজের মনে এলোমেলোভাবে কত কথা কইছিল। আমি রান্নাঘর থেকে মুখ বাড়িয়ে দেখি খোকা বারান্দায় নেই। বুকের ভেতরটা কেমন ছ্যাঁত করে উঠল। আর ঠিক তখনই মনে হলো বারান্দা দিয়ে একটা কালো ছায়া যেন দৌড়ে চলে গেল। ওইদিকে আমি তাকালাম বলে, না হলে দরজার পাশে এসে চুপ করে দাঁড়িয়েছিল। বুকের ভেতরটা ছ্যাঁত করে ওঠার সঙ্গে সঙ্গে প্রথমে ভাবলাম মাকে ডাকি, তারপরে কি যেন মনে হতে আর ডাকলাম না। রান্নাঘর থেকে উঠে এলুম বাইরে। বারান্দার এক পাশে একখানা হ্যারিকেন জ্বলছিল, এখন সেটা নিভে গেছে। বাইরেটা গুটগুট করছে অন্ধকারে। কাছাকাছি অমাবস্যা ছিল বোধহয়। পায়ে পায়ে প্রথম দুটো ঘর দেখে নিলুম। 2 ঘরের একটা দরজা খোলা আর একটা দরজা বন্ধ। তোমরা দেখেছ হয়তো, এ বাড়িতে মোট 4টে ঘর, রান্না করা আর ওপাশের ঘর বাদ দিয়ে। তার মধ্যে 2টো আমরা ব্যবহার করি আর 2টো বন্ধই থাকে। সেই ঘর খুলে মা কি যেন করছিল, কিন্তু আমাদের খোকা কোথাও নেই। বুকের ভেতরে যেন দমদম শব্দ করে দামামা বাজতে লাগলো। ওপাশের ঘরের দরজার কাছে গিয়ে দেখি খোকা দাঁড়িয়ে রয়েছে দেওয়ালের এক পাশে। ঘরের ভেতরে হ্যারিকেনটা অল্প আলোয় জ্বলছে। মা হাত পা ছড়িয়ে মাটির উপর শুয়ে রয়েছে, তার চোখ দুটো বন্ধ। খোকা এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। ভয় পেয়ে গেলাম। বললাম, খোকা কি হয়েছে? ঠাকুমা অমন করে পড়ে আছে কেন? তুমি কি করেছো? খোকা আমার দিকে মুখ তুলে তাকালো, আর সঙ্গে সঙ্গে দেখতে পেলুম তার চোখ দুখানা সাদা, মণিহীন। অদ্ভুতভাবে সে হাসলো। তার ওটা ছিল মনে হচ্ছে মণিহীন চোখটা যেন একবার দ্রুত এদিক ওদিক ঘুরে উঠল। তার মুখের ভেতর থেকে লালা বেরিয়ে আসছে, শরীরটা ঝুঁকে যাচ্ছে সামনে। আমি ভয় পেয়ে চিৎকার করে উঠলুম, খোকা, ও খোকা, কি হলো তোর? খোকা এবার আমার দিকে তাকিয়ে অদ্ভুতভাবে হাসলো, কিন্তু মুখে কিছু বলল না। তার 2টো হাত ধীরে ধীরে নেমে গেল নিচের দিকে, যেন খোকা নয়, ছাড় পেয়ে কোনো একটা প্রাণী। তারপর মাটিতে পড়ে থাকা মায়ের শরীরটার চারিদিকে গোল গোল করে ঘুরতে লাগলো। মাঝে মাঝে মনে হলো মুখটা নিচু করে তার গায়ের গন্ধ শুকে চলেছে। আমি ওই গড়ে ছিলাম, সেলাই করছিলাম। গোবিন্দ 2টো জামাই অনেক দিন হলো চিড়ে গেছে। বৌমা সময় পাচ্ছিল না, সেটা আমি জানি।
আসলে এই বাড়িতে তো আমরা বেশি দিন আসিনি। টুকিটাকি এটা ওটা কাজকর্ম, সারাদিন ওই দুরন্ত কোকাকে দেখাশুনো করা, এইসব করে বৌমাও কাজ করতে পারে না। চোখের দৃষ্টি আমার এখন অনেক ভালো আছে, তাই বসেছিলাম বিকেলের সময়। সেলাই করতে করতেই অনেকটা দেরি হয়ে গেছিল। একটার পর একটা কাজ হয়, তোমরা তো জানোই বলো। হঠাৎ পিছনের দিকে দরজার কাছে একটা শব্দ শুনতে পেলাম। দরজা খোলাই ছিল, কারণ বারান্দার কাছে বসে কোকাটা খেলা করছিল। দরজার দিকে যখন তাকালাম, দেখি দরজার পাল্লাটা বন্ধ। ওই পাল্লার ওপাশে কে যেন দাঁড়িয়ে আছে। বললাম, কিরে, ঘরে আয়, বাইরে দাঁড়িয়ে আছিস কেন? অন্ধকার হয়ে গেছে, ঘরে চলে আয়। আমার কথা শেষ হতে না হতেই কোকা এসে ঘরে ঢুকলো। দরজাটা ধাক্কা দিয়ে আমার দিকে খানিকটা এগোবার সঙ্গে সঙ্গে তার চোখের দিকে তাকিয়ে দেখতে পেলাম আসল ব্যাপারটা। চোখের মনি সাদা ফ্যাকাশে। মুহূর্তের মধ্যে বুঝতে অসুবিধে হলো নেকো, আমার খোকার শরীরের মধ্যে নিশ্চয়ই অন্য কেউ রয়েছে। আমি সঙ্গে সঙ্গে মাটি থেকে উঠে বসতে যাব, তার আগেই কোকা একদম আমার সামনে এসে পড়ল। অদ্ভুতভাবে হেসে আমার দিকে তাকালো, তারপর ডান হাতটা দিয়ে আমার গলাটা চেপে ধরলো। সর্বনাশ! তারপর? আর গায়ে তখন ভীষণ জোর। আমি অনেক চেষ্টা করেও তার হাত থেকে নিজেকে মুক্ত করতে পারছিলাম না। প্রাণপণে দুটো হাত দিয়ে তাকে ছাড়াবার অনেক চেষ্টা করলাম, কিন্তু বুঝতে পারছিলাম ধীরে ধীরে তার হাতটা যেন গলার মধ্যে চেপে বসছে। মনে হচ্ছে গলার হাড় ভেঙে এক কলিজার হাতটা ঢুকে যাবে ভেতরে। তারপরে যে কি হলো মনে নেই, শুধু এইটুকু মনে আছে, জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। গলার ওপর প্রচণ্ড যন্ত্রণা। এই দেখো দেখো, গলার ওপর এখনো সেই দাগটা রয়েছে, দেখো। তার মধ্যে গলার কাজটা ভালো করে বুঝতে পারলাম। সত্যি সত্যি গলায় একটা লালচে মতো দাগ রয়েছে আমার। তাহলে সেদিন রাতের বেলা খোকা ঠিক হলো কি করে? আমার প্রশ্নের উত্তরটা ভেসে এলো দরজার দিক থেকে। ততক্ষণে গোবিন্দ ঠাকুরমশাই তারা দুজনেই সেখানে এসে উপস্থিত হয়েছে। তারানাথের গলা শুনতে পেলাম। খোকাকে সামান্য সময়ের জন্য কেউ একটা ধারণ করেছিল, তারপর যখন বুঝতে পেরেছে কোনো কিছুই সম্ভব নয়, তখন সেখান থেকে চলে গিয়েছে সে। তাহলে একটা ব্যাপার তো পরিষ্কার হয়ে গেল, সমস্ত কিছু সমস্যা এখানে রয়েছে ওই খোকাকে কেন্দ্র করে। আর তার উপরেই তো সেই আত্মা কিংবা যাই হোক তাকে দেখা গেছে। তাকে আমি নিজের চোখে দেখেছি। সে কোনো মানুষ নয়, সে চার পেয়ে একটা অদ্ভুত কিছু, এমন কিছু একটা যে মানুষের মতো আকৃতি ধারণ করতে পারে, আবার ছুটে যেতে পারে তার শিকারের দিকে। বাইরের বৃষ্টিটা আবারও টিপ টিপ করে পড়তে শুরু করেছিল। আমরা সবাই এক ঘরে বসে আছি। তারানাথ আর গোবিন্দ পাশের দিক থেকে এলো, অর্থাৎ তারা হয়তো খোকার ঘরে গিয়ে তাকে দেখে এসেছে। আমাদেরও কিন্তু সেটাই ইচ্ছে হচ্ছিল। একটু পরে সে কথা বলতে গোবিন্দ আর তারানাথ আমাদেরকে সেই ঘরে নিয়ে গেল। ঘরের বিছানার উপর শান্ত হয়ে ঘুমিয়ে রয়েছে 5 থেকে 6 বছরের একটি বাচ্চা ছেলে। মুখের গড়ন অনেকটা গোবিন্দর মতোই। সে খুব শান্তভাবে ঘুমোচ্ছে। নিঃশ্বাসের তাড়নায় বুকের কাছটা সামান্য ওঠানামা করছে মাঝে মাঝে। গোবিন্দ তার মাথার ওপর একটা হাত রেখে বলল, রাতের বেলায় একদম ঘুমোতে পারে না, ছটফট করে। যতক্ষণ বাইরে অন্ধকার থাকে ততক্ষণই এইসব চলে, তাই দিনের বেলায় ঘুমোয়। দিনের বেলা আর আমি ডাকাডাকি করি না, সময় হলে ওর মা ওকে ডেকে তুলে খাইয়ে দেবে। আমরা কিছু একটা বলতাম,
কিন্তু তার আগেই তারানাথ ছেলেটির মাথার উপর হাত রেখে হঠাৎ ছিটকে গেল। ঠাকুর মশাই যে অনেক কিছু বুঝতে পারে সে কথা আমরাও জানি, কিন্তু ছেলেটির মাথায় হাত দেওয়ার পর তার এমন অভিব্যক্তি আমাদের একটু অবাক করল। গোবিন্দ পর্যন্ত অবাক হয়ে তাকিয়ে রয়েছে আমাদের দিকে। তারানাথ বিস্ফারিত চোখে সেই ছেলেটির দিকে তাকিয়ে থাকতে থাকতে অস্পষ্ট স্বরে বলল, সর্বনাশ, আরো আগে আমার এখানে আসার কথা ছিল। ওর আশেপাশে এক অতি নিম্ন স্তরের পিশাচ আবর্তিত হয়েছে। অন্ধকার নামলে ও তার মধ্যে প্রবেশ করে, আর তারপর তারপর আচ্ছা আচ্ছা একটা কথা বলো দেখি, রাতের বেলা কখনো ঘর থেকে খোকা নিরুদ্দেশ হয়ে গিয়েছিল? আপনি কি করে জানলেন ঠাকুরমশাই? হ্যাঁ, মানে মাঝে মাঝে রাতের বেলা ঘুম থেকে উঠে ওকে পাওয়া যায় না, কিন্তু আবার পরে সঠিক সময় পাওয়াও যায়। সেই রাতে কি আশেপাশে কোথাও কারোর মৃত্যু ঘটেছে? মানে খোকার শরীরে কোথাও রক্ত লেগে থাকতে দেখা গেছে? তারানাথের প্রশ্নে দরজার দিক থেকে একটা গোঙানোর মতো আর্তনাদ শোনা গেল। তাকিয়ে দেখি সেটা করছে কমলা। তার পাশে দাঁড়িয়ে রত্নবালা তাকে সামনে রয়েছে। গোবিন্দ এবার ধপ করে বসে পড়ল। রত্নবালা আর কমলা দুজনেই ঘরে ঢুকে এসে বিছানার এক পাশে বসতেই খোকার ঘুমটা ভেঙে গেল। খোকা আমাদের দিকে তাকিয়ে রইল, কিন্তু কথা বলল না। গোবিন্দ তার মাথার উপর হাত রেখে বলল, একটা কথা এখনো আপনাকে বলিনি ঠাকুরমশাই, তার জন্যই আপনাকে বাড়িতে আনতে চেয়েছিলাম। হ্যাঁ, মানে ওরা যখন আপনার পরিচিত, আর এই অল্প সময়ে কথা বলেও মনে হয়েছে বিশ্বস্ত, তাই ওদের সামনেই কথাগুলো বলি। আমাদের এই এলাকায় এর আগে দুজন মানুষ মারা পড়েছে, তার সঙ্গে ওই কুকুর বেড়াল মিলিয়ে আরও কয়েকটা। এসবে কি খোকার হাত রয়েছে ঠাকুরমশাই? যেভাবেই হোক আমাদের আপনি বাঁচান, না হলে আমাদের এই জায়গাটা ছেড়ে দিতে হবে। গোবিন্দর কথাটা আমাদের কানে এসে ঢুকলেও কেন যেন বিশ্বাস করতে পারছিলাম না। মানুষের মৃত্যু, কুকুর বিড়ালের মৃত্যু, তাও আবার এই ছোট 5 বছরের ছেলেটির জন্য। বিস্ফারিত চোখে তখনও তাকিয়েছিলাম ছেলেটির দিকে। সে ফ্যাল ফ্যাল করে আমাদের দেখছে। সে নিজেও জানে না তার জীবনে কি চরম অভিশাপ নেমে এসেছে। গোবিন্দ তার মাথার উপর হাত বুলিয়ে তাকে আবার ঘুমোতে বলল। তার 2 চোখ জুড়ে ঘুম রয়েছে, সেটা তাকে দেখেই বোঝাই যাচ্ছিল। সে কিছুই না বলে শুয়ে পড়ল এবং একটু পরে ঘুমিয়ে পড়ল বোধহয়। তার মানে গোবিন্দ, তুমি বলতে চাইছো মানুষ এবং পশুর মৃত্যুর পেছনে তোমার খোকার হাত রয়েছে? কিন্তু এইটুকু ছেলে কিভাবে? তোমরা বুঝতে পারছো না? কাজটা খোকা করেনি, ওর মধ্যে থাকা কোনো পিশাচ তাকে দিয়ে করিয়েছিল। কিন্তু লোকজন জানাজানি হয়ে গেলে তো আর বাকিরা এসব বুঝবে নে। তারা সবাই... এতক্ষণ পর যেন বুঝতে পারলাম গোবিন্দর এত ভেঙে পড়ার কারণটা কি। তবে এই অবস্থা যে বেশিক্ষণ থাকতে পারে না সেটাও যেন বারবার মনে হচ্ছিল। তারানাথ কিছুক্ষণ তাকিয়ে থেকে বিছানার কাছে গেল। তারপর ছেলেটির কপালের ঠিক মাঝখানে বুড়ো আঙুল রেখে বিড়বিড় করে কি যেন মন্ত্র পড়তে লাগলো কিছুক্ষণ। তারপর উঠে গেল ঘর থেকে। কমলাকে সেখানে থাকতে বলে আমাদের 3 জনকে নিয়ে বাইরে বেরিয়ে এলো যখন, তখন বিকেল হতে শুরু করেছে। দেখো গোবিন্দ, আমি জানি ছেলের জন্য তুমি ভীষণই চিন্তিত হয়ে পড়েছ, কিন্তু এখানে আসার পর কোনো না কোনোভাবে তোমার ছেলের ওপর এমন কোনো এক নিম্ন স্তরের অপশক্তি ভর করেছে, আর সে তাকে দিয়ে এমন কিছু কাজ করাচ্ছে, কিন্তু আজ পর্যন্ত কারো ক্ষতি হয়নি। এটা ভেবেই আমি ভীষণ আশ্চর্য হয়ে পড়ছি। সবই তো বললাম আপনাকে ঠাকুরমশাই,
ক্ষতি যা হবার বাইরের লোকেদেরই হয়েছে, তবে এই ব্যাপারটা আমি খুব সুন্দরভাবে এড়িয়ে গেছি। তাছাড়া আমার ছেলের ওপর কেউ সন্দেহ করবেই বা কী করে? 5 বছরের একটি ছেলে এমন কিছু কি করতে পারে? কিন্তু এইবার আমার ভয় বাড়ছে। যদি এরপরে আরও কিছু হয়, মানে আমার ছেলের সঙ্গে যদি আরও খারাপ কিছু হয়। খারাপ কিছুই যে শুধু হয় তা কিন্তু নয়, তবে খারাপ কিছু হতে শুরু করে দিয়েছে। এটা থামাতে না পারলে আরো বিপদ বাড়বে। তবে এর জন্য আমার একটু সময়ের প্রয়োজন। তাছাড়া আজ রাতে আমার এই বাড়িতে থাকাটাও দরকার। আশা করি এতে তোমার কোনো আপত্তি থাকবে না। গোবিন্দর আপত্তি তো দূরের কথা, সে বড্ড বেশি খুশি হয়েছিল। কিন্তু আমরা কি করব? আমাদের বাড়ি যেতে হবে, কারণ কাল অফিস রয়েছে। তাই আরও কিছুক্ষণ আমরা সেখানে থেকে তারপরে বেরিয়ে গেলাম। এর মাঝে ছেলেটির আবার ঘুম ভেঙেছিল। ছেলেটির বয়স 5 বছর আগেই বলেছি, কিন্তু কোনো একটা অজানা ভয় তাকে সবসময় ঘিরে রাখে। সে কোনো কথা বলে না, আকাশের দিকে ক্রমশ চেয়ে থাকে। বাবা, মা, ঠাকুমা ছাড়া অন্য কাউকে সে খুব একটা সহজভাবে নিতে পারে না। পরে যখন আমরা পথে নামলাম, তখন ঠাকুরমশাইও আমাদের সঙ্গেই ছিল। ঠাকুরমশাই, আজকে রাতে যদি কিছু হয়? দেখুন, এই ঘটনাটা কিন্তু আমরা পরে শুনবো আপনার থেকে। কিন্তু আপনার কি সত্যি সত্যি মনে হয় যে ওই খোকার বিপদটা আজ রাতের মধ্যেই কেটে যাবে? আজ রাতের মধ্যে কাটবে না, কিন্তু আমি অন্তত এইটুকু বুঝতে পারবো যে তার আসল বিপদটা কি। তারপরেই তো সেই বিপদের সঙ্গে মোকাবিলা করার চেষ্টা করব আমি। আপনি কি করে ব্যাপারটা বুঝলেন জানি না। 2-3 দিন আগে রাতের বেলা হঠাৎ ঘুম থেকে উঠে দেখি খোকা ঘরে নেই। তোলপাড় করে সমস্ত জায়গা খোঁজাখুঁজি চলল। মা আর কমলাকে ঘরে রেখে আমি বাইরে বেরোলাম। বাড়িটা তো দেখেছেন, ইটের রাস্তা। সে রাস্তা ধরে একটু এগিয়ে গিয়ে কয়েকটা বাড়ি ঘর রয়েছে, তারপর আবার ফাঁকা জায়গা। লণ্ঠন হাতেই আমি সেদিকে গেছি। পথে খুব একটা আলো নেই, আর একটু এগোতেই মনে হলো পথের ওপরে কি যেন একটা পড়ে আছে, আর তার সঙ্গে একটা অদ্ভুত শব্দ ভেসে আসছে। এমন একটা শব্দ যেটা শুনে আমি বেশ ভয় পেয়েছিলাম। তাছাড়া এই কদিনে যা হয়ে চলেছে, আর নতুন কিছুর জন্য মন মোটেই প্রস্তুত ছিল না। লণ্ঠনটা হাতে নিয়ে আর একটু সামনে গেলাম, খোকাকে ডাকতে লাগলাম, কিন্তু না, কোথাও কোনো সাড়া নেই। তারপরেই হুট করে মনে হলো যে সামনে পথের ওপর কি যেন একটা পড়ে আছে, আর তার থেকে 1 হাত মতো দূরে কেউ যেন বসে একটা কিছু করছে। লণ্ঠনের আলোটা নিয়ে আর একটু সামনে এগোতেই যে দৃশ্যটা দেখতে পেলাম, তাতে আমার বুকের রক্ত যেন হিম হয়ে গেল। দেখি আমার খোকা বসে রয়েছে একটা মরা কুকুরের পাশে, আর তার শরীরের নাড়ি ভুড়ি রক্ত ছড়িয়ে রয়েছে চারপাশে। আমার খোকার 2 হাতের মধ্যে সেগুলো রয়েছে, আর সে মুখটা খুলে সেগুলো খেয়ে চলেছে। চিৎকার করে এগোতে যাচ্ছিলাম তার দিকে, সঙ্গে সঙ্গে সে আমার দিকে মুখ তুলে তাকালো। তার মণিহীন ফ্যাকাশে চোখ দুটো আর তার সঙ্গে রক্তমাখা ওই অদ্ভুত মুখ দেখে আমি আর এগোবার সাহস পেলাম না। ধপ করে বসে পড়লাম কিছুক্ষণ ওই মাটির ওপরে। কিছুটা সময় কাটার পর দেখি না, কই, কোথাও তো কেউ নেই। তাড়াতাড়ি বাড়িতে ফিরে এসে দেখি খোকা তো নিজের বিছানাতেই শুয়ে ঘুমোচ্ছে। দেখে বোঝাই যাবে না একটু আগে খোকাকে
আমি ওই অবস্থার মধ্যে দেখেছিলাম। এই ব্যাপারটা নিয়ে আশা করি তুমি বাড়িতে কাউকে কিছু বলনি। না বলাটাই ভালো, ওরা শুধু শুধু চিন্তা করবে। কিন্তু সমস্যা একটাই, বাড়িতে এতজন লোক থাকতে সে খোকাকেই কেন আক্রমণ করলো এবং সে কি করতে চাইছে? যা করতে হয় আপনি আপনি করুন ঠাকুর মশাই। প্রয়োজন হলে আমি বাড়ি জায়গা সবকিছু ছেড়ে দেব, কিন্তু কোকাকে বাঁচাতেই হবে। মটলেনের কাজ পর্যন্ত এমনটাই চলল। আমি আর কিশোরী ট্রামে উঠে পড়লাম। এদিকে তারানাথ আর গোবিন্দ সোজা চলল তারানাথের বাড়ির দিকে। তখন বিকেল পেরিয়ে সন্ধ্যা হব হব করছে। আজ এমনিতেই দেরি হয়ে গিয়েছিল। এরপর নানা কাজে ব্যস্ততার মাঝে প্রায় গোটা একটা সপ্তাহ কেটে গেল। পরের রবিবার সকালে যখন আমি আর কিশোরী তারানাথের বাড়িতে গিয়ে পৌঁছেছি, তখন দেখি আশ্চর্যজনকভাবে সেখানে উপস্থিত রয়েছে গোবিন্দ। আমাদের দেখে সে খুব খুশি হয়ে আমাদের দিকে তাকালো। আগের দিন তার মধ্যে যে ভয় আর চিন্তার ভাব লক্ষ্য করেছিলাম, এখন কিন্তু সেটা নেই। তার মন যে বড়ই প্রসন্ন সেটা তাকে দেখেই বোঝা যাচ্ছিল। কি ব্যাপার গোবিন্দ, সব ঠিক আছে তো? দেখে তো খুশি খুশি বলে মনে হচ্ছে। হে, তোমার পোকার বিপদটা কেটেছে তো? সবই ঠাকুর মশাইয়ের জন্যে। ঠাকুর মশাই যে এমন কিছু একটা করতে পারবে সে কথা তো আমি নিজেও ভাবতে পারিনি। তোমরা থাকলে বুঝতে পারতে, তোমরা বিশ্বাস করতে পারতে না। ঠাকুরমশাই খালি বলে তিনি বুড়ো হয়ে গেছেন, কিন্তু বুড়ো হাড়ে যে এমন ভেলকি দেখানো যেতে পারে তা বোঝার কোনো উপায়ই নেই। এমন সব কথা শুনে চুপ করে আর বসে থাকা যায় না। তাই আমরাও তারানাথের মুখে সমস্ত কথা শুনতে জোর করতে লাগলাম। সঙ্গে করে পাসিং শোয়ের প্যাকেট নিয়ে এসেছিলাম। আর কি কারণে যেন তারানাথ তেলে ভাজার ব্যবস্থা করেছিল। চারজন মিলে তা খেয়ে দিয়ে যখন গুছিয়ে বসলাম, তখন তারানাথ হাতে একটা সিগারেট ধরিয়ে বলতে শুরু করলো। গোবিন্দর বাড়িতে যাওয়ার পর আমার কিন্তু প্রথম একটা কথাই মনে হয়েছিল, এই বাড়ির জমিটা তোমরা ভেবে দেখো, গোবিন্দর বাবা ওই জমি কিনেছিল অনেক দিন আগে। তারপর সেখানে বাড়ি করা শুরু করে এবং মাঝপথে সে মারা যায়, যার দরুন কাজ বন্ধ ছিল। গোবিন্দ তার কিছু বছর পরে ওখানে কাজ শুরু করে। 3 বছরে বাড়ির বাড়ির কাজ সম্পন্ন হয় এবং তারপর আরো 2 বছর পরে তারা থাকতে শুরু করে। অর্থাৎ ওই স্থানে প্রথমত বাড়ি তৈরি করতে অনেক সময় লেগেছে। গোবিন্দর সঙ্গে কথা বলতে বুঝতে পারলাম সময়টা অহেতুক কাজে অকারণেই ঢিলামি হয়েছে, কিন্তু তা নয়। গোবিন্দ তেমন ছেলেই নয়। নানা বিপদ, নানা বাধা বিপত্তি সামলে এসে দাঁড়িয়েছে সে। এমনকি তার বাবার ক্ষেত্রেও তাই হয়েছিল। তার মানে কি বোঝায়? এর মানে এটাই বোঝায় ওখানে এমন কেউ আছে যে আসলে চায় না ওখানে বাড়ি তৈরি হোক। অনেক জায়গায় যে বাস্তুতে নানা রকম সমস্যা থাকে সে কথা তুমি ভালো করেই জানো। এই জায়গাও ছিল তেমন একটি জায়গার অধীন। তাই এখানে যে আছে সে কখনোই চায় না যে এখানে বাড়ি তৈরি হোক। অনেক চেষ্টা করেও যখন আটকাতে পারেনি, তখন সে অন্য উপায় খুঁজেছে। কিন্তু ওখানে আছে কি? মানে আপনি বলেছিলেন নিম্ন স্তরের কোনো শক্তি, কিন্তু তার তো নিশ্চয়ই কোনো নাম আছে। আমাদের চারপাশে এমন অনেক নিম্ন স্তরের শক্তি রয়েছে যার কথা আমরা নিজেরাও জানি না। তার নাম আমাদের পক্ষে জানা অসম্ভব। এক কথায় তাদেরকে আমরা পিশাচ বলে থাকি। তার মধ্যেও তো অনেক কিছু আছে, সে কথা যাক। আসল কথা বলি,
তোমরা চলে যাওয়ার পর যখন আমি আর গোবিন্দ ফিরে গেলাম, তখন একটা ঘটনা ঘটে গেছে। দেখলাম খোকা ঘরে নেই। তোমরা তো খেয়াল করেছো অবশ্যই, আমরা এখানে আসতে আসতে সন্ধে নেমে গিয়েছিল। ব্যাপারটা আমি তখন ভাবিনি, কিন্তু পৌঁছে যখন শুনতে পেলাম খোকা নেই, তখন আমার মনে হলো এদিকে সব থেকে বড় ব্যাপার, এখানে আসার আগে কিন্তু আমি গোটা বাড়ির চারপাশে অর্থাৎ বাঁশের বেড়ার চৌহদ্দির চারপাশে গৃহবন্ধন করে এসেছিলাম। সে কথা তোমরা জানো। এমন অবস্থার মধ্যে খোকা বাইরে যেতে পারে না। আর দ্বিতীয় সম্ভাবনা যেটা, সেটা হলো যে অপশক্তির কথা আমি বলছি, সে তার মানে এই গণ্ডির ভেতরেই ছিল। সর্বনাশ! তারপর? খোকাকে অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করে যখন পেলাম না, তখন একটা জায়গায় বাকি ছিল খোঁজা। বাড়ির এক পাশে থাকা একটা ঘর, যেখানে পেচ্ছাপের ব্যবস্থা, সেই জায়গায়। পেচ্ছাপ পায়খানার জায়গাটা বুঝতেই পারছো, সেখানে তো আর চট করে কেউ যাবে না। কিন্তু আমার কেমন জানি না একটু খটকা লাগলো, সেইখানেই যেতে পারে খোকা। সন্দেহ করে গোবিন্দকে নিয়ে সেখানে গেলাম। কালো আকাশে কালো মেঘ ছিল রাতের বেলা, চাঁদের আলো নেই বললেই চলে। ইতস্তত করে গোবিন্দ কিছু একটা বলে চলেছে। একদম কাছাকাছি আসার সঙ্গে সঙ্গে একটা গোঙানির মতো শব্দ শুনতে পেলাম। আর দেরি না করে তাড়াতাড়ি জায়গাটায় ঢুকতে যাব, এমন সময় দেখতে পেলাম তার ভেতরে আগে থেকেই বসে রয়েছে খোকা। তার দুটো পা দেয়ালের কাছে হেলান দেয়া, আর তার দুটো হাত নিচের দিকে, যেন উপর থেকে নিচে হামাগুড়ি দিয়ে নেমে আসার সময় হঠাৎ করেই আমায় দেখে সে থমকে গেছে। আমি কিন্তু কিছু বললাম না, লণ্ঠনের আলোটা হাতে নিয়ে চুপ করে দাঁড়িয়ে রইলাম। পেছন থেকে গোবিন্দ কিছু একটা বলতে যাচ্ছিল, আমি হাত তুলে তাকে চুপ করতে বললাম। খোকা একইভাবে সেই নোংরা জায়গার মধ্যে বসে আমার দিকে তাকিয়েছিল। আমিও তাকিয়ে রয়েছি তার দিকে। এক সময় সেই জলের মধ্যে হাত দিয়ে অন্য পাশের দেয়াল বেয়ে উপরের দিকে উঠতে লাগলো সে। বুঝতে পারলাম এই গণ্ডির মধ্যে একমাত্র এই জায়গাটাই সে খুঁজে পেয়েছে যেখানে সে থাকতে পারে। নিম্ন স্তরের শক্তিরা এমন জায়গাতে থাকে, তারা এই জায়গাটাকে বেশি ভালোবাসে। তাই খোকাকেও সে সেখানে নিয়ে গেছে। গোবিন্দ চিৎকার করে বলে উঠল, খোকা, তুই ওখানে কি করছিস? চলে আয়, চলে আয় ওখান থেকে। এমন সময় খোকা খিলখিল করে হেসে উঠল, কিন্তু তার মুখে কোনো কথা বলল না। এই ব্যাপারটা আমি প্রথম থেকে লক্ষ্য করে এসেছি। মুখে কোনো কথা সেই শক্তি বলছে না, এমনকি খোকার মধ্যে এসে থাকার সময়ও সে কোনো কথা বলে না। অর্থাৎ দুটো কারণ হতে পারে, হয়তো কথা বলতে চাইছে না, না হলে কথা বলতে পারে না সে। এমনটা আবার হয় নাকি? তাছাড়া খোকা তো কথা বলতে পারতো নাকি? খোকার বয়স 5 বছর, সে কথা বলতে পারত, কিন্তু যে শক্তি তার উপরে ভর করেছে, হয়তো তার মানুষের সঙ্গে কথা বলার কোনো ইচ্ছে বা শক্তি কিছুই নেই। হয়তো সে মানুষের ভাষা বুঝতেই পারছে না। এমনও তো হতে পারে খোকাকে ওখানে রেখে চলে আসতে বুঝছো না, সে বাইরে বেরোতেই পারছে না। একমাত্র বেরোতে গেলে তাকে আমার সামনে দিয়েই বের হতে হবে। তাই সে সেখানেই জলের মাঝে এদিক ওদিক করতে লাগলো বারবার।
মাঝে মাঝে গো গো করে শব্দ বেরিয়ে আসছে তার মুখ থেকে। বেশ বুঝতে পারছি দেহ বন্ধন করা না থাকলে যে কোনো মুহূর্তে সে আমার উপর ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করত। কিন্তু মনে পড়ে গেল বাড়ির কাউকে সে কিন্তু আক্রমণ করেনি। ভয় দেখিয়েছে ঠিকই, কিন্তু এমনকি রত্নাবালা অর্থাৎ গোবিন্দর মাও যখন জ্ঞান হারিয়ে পড়ে তখনও কিন্তু সে তার কোনো ক্ষতি করার চেষ্টা করেনি। কথাটা ভেবে আরেকটু সামনের দিকে এগিয়ে গেলাম, আর তাতেই কাণ্ডটা ঘটে গেল। সে একটা লাফ দিয়ে আমার মাথার উপর দিয়ে ঝাঁপিয়ে পড়লো বাইরের দিকে। কিন্তু এটার জন্য আমি তৈরি ছিলাম না। আমি তাড়াতাড়ি পিছিয়ে আসতে যাব, তার আগেই দেখলাম বাইরে বেরিয়ে গেছে খোকা। 5 বছরের একটা বাচ্চার পক্ষে এমন ভাবে ওইটুকু জায়গার মধ্যে থেকে লাফিয়ে মাথার উপর দিয়ে চলে যাওয়া অত সহজ কাজ নয়। গোবিন্দ ভয় পেয়ে চিৎকার করে উঠল। সঙ্গে সঙ্গে ঘরের ভেতর থেকে রত্নবালা কমলা দুজনেই ছুটে বেরিয়ে এলো এদিকে। সমস্যা হয়েছে, খোকা যেখানে যাক না কেন বাড়ির বাইরে বেরোতে পারবে না। কিন্তু সেটা আরো বেশি সমস্যা, কারণ তার কাজে বাধা পড়লে সে যাকে খুশি আক্রমণ করতে পারে। ব্যাপারটা আমিও বুঝতে পেরেছিলাম, কারণ খোকার দুটো সাদা মণিহীন চোখ তখন কেমন যেন লাল টকটকে হয়ে গেছে। তার মুখটা আরো বেশি হিংস্র। আমি চিৎকার করে মার বউকে সরে যেতে বললাম। সরে যাও, সরে যাও, তোমরা ওখান থেকে সরে যাও, সরে যাও ওখান থেকে। গোবিন্দর কথায় রত্নবালা আর কমলা সরে গেল সেখান থেকে। খোকা ছুটে গেল বাইরের দিকে, কিন্তু বেরোবার আগে বাতাসে ঝাঁপিয়ে পড়ে কেমন যেন ছিটকে মাটিতে পড়ে স্থির হয়ে গেল। পাখিরা না দেখলেও আমি কিন্তু দেখতে পেলাম খোকার শরীর থেকে একটা কালো রঙের চার পেয়ে এক জন্তুর মতো কিছু একটা হঠাৎ করেই বেরিয়ে এলো, আর তারপরে চারপাশের অন্ধকারের মধ্যে মিশে কোথায় মিলিয়ে গেল। একটানা কথাগুলো বলে চলেছিল তারানাথ। আমরাও রুদ্ধশ্বাসে শুনছিলাম। এবারে সে চুপ করতেই আমি বললাম, তার মানে আপনি বলতে চাইছেন যে খোকার শরীরে যে প্রবেশ করেছিল সে চার পেয়ে কিছু একটা, কিন্তু আপনি তো বললেন গৃহবন্ধন করা আছে, সে বাইরে যেতে পারবে না, তাহলে সে গেল কোথায়? বাইরে যেতে না পারলেও বাড়ির চৌহদ্দিটা নেহাত ছোট নয়, তার মধ্যে কোথাও যদি সে অপেক্ষা করে সে তো অদৃশ্য, তাকে আমরা দেখব কি করে? তাছাড়া আমি তাকে অনুভব করতে পারলেও সেই মুহূর্তে খোকার ওপর নজর দেওয়াটা সবচেয়ে বেশি দরকারি ছিল। তাড়াতাড়ি ছুটে এসে খোকাকে যখন মাটি থেকে তুললাম তখন তার হৃৎপিণ্ডের বেগ বাড়তে শুরু করেছে। সে কেমন যেন অস্থির করছে, চোখ উল্টে গেছে, মুখ থেকে গ্যাজলা বেরোচ্ছে। তাড়াতাড়ি তাকে ঘরে এনে বারান্দার কাছে রাখা হলো। ধীরে ধীরে একটু সময় নেওয়ার পর খোকা সম্পূর্ণ সুস্থ হয়ে গেল। তখন সে ভ্যাল ভ্যাল করে আমাদের দিকে তাকালো। এই প্রথমবার খোকার দিকে তাকিয়ে আমি প্রশ্ন করলাম, আচ্ছা খোকা, মনে করে বলো তো, এই বাড়িতে তুমি আর কাউকে দেখেছিলে? মানে তোমার বাবা মা, ঠাকুমা, এনাদের ছাড়া? খোকা ভ্যাল ভ্যাল করে তাকিয়ে রইল কিছুক্ষণ। গোবিন্দ, কমলা, রত্নবালা সবাই তাকে সান্ত্বনা দিতে লাগলো। আমার কথার যাতে উত্তর দেয় তার জন্য তাকে সহজ করার চেষ্টা করতে লাগলো। একটু পরে খোকা বলল, বাবা, আমি ওকে দেখেছি। ও ও ও আছে বাবা এই বাড়িতে, ও ও এখানেই আছে। এই ওই ওই দেখো, ওই জানলার বাইরে দাঁড়িয়ে আমার দিকে কেমন করে তাকিয়ে আছে।
বাবা, খুব ভয় করছে বাবা, বাঁচাও আমাকে। খোকার কথায় আমি জানালার দিকে তাকালাম। জানালার পাল্লাটা খোলা, বাইরে আধো অন্ধকার ছাড়া আর কিছুই দেখা যায় না। কিন্তু খোকার কথা শুনে আমারও যেন মনে হলো ওই জানালার উপর কে যেন দাঁড়িয়ে আমাদের দিকে তাকিয়ে দেখছে। চার পেয়ে সেই প্রাণীটা যে কি করে দুপায়ে জানালা পর্যন্ত উঠে মুখ বাড়িয়ে তাকালো, সেটাই আমি বুঝতে পারলাম না। কিন্তু খোকার কথা শুনে আর ঠাকুরমশাইয়ের কথায় বুঝতে পেরেছিলাম প্রথম দিন আমি যা যা দেখেছিলাম তাই ঠিক। যে মূর্তিটাকে আমি দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম সেই মূর্তিটাই আবার চার পায়ে আমার দিকে ছুটে এসেছিল। তাহলে সে একই মূর্তি। ভয়টা বেড়ে গিয়েছিল, কিন্তু একটা সমাধান তো বেরিয়েছে। সে রাতে তেমন কিছু আর হলো না। বাকি রাতটা আমি গোবিন্দ খোকার ঘরেই জেগে জেগে কাটিয়ে দিলাম। রত্নাবালা আর কমলার শরীর এর মাঝে ভেঙে পড়েছিল, তাই তাদের আর বিরক্ত করলাম না। তারা নিজেদের ঘরেই ঘুমিয়ে পড়ল। এদিকে লাল সুতোয় মন্ত্রপুত করে সবার হাতে বেঁধে দিয়েছিলাম। তাতে সেই শক্তি আর যাই হোক না কেন, একমাত্র খোকা ছাড়া আর কাউকে ধরতে পারবে না। খোকাকে ধরতে পারবে কি করে? কোনো শক্তি যখন কোনো শরীরকে ভালোভাবেই নিজের বশে করতে পারে, তখন সেই শরীরের মাঝে তার সামান্য অংশের কিছুটা থেকে যায়। এবার যে শরীরে যে অশরীরী আত্মার কোনো অংশ রয়েছে, তার মধ্যে তাকে আবার প্রবেশ করতে মন্ত্র শক্তি বাধা দেয় বটে, তবে খুব বেশি জোরালোভাবে কাজ করতে পারে না। আর তার ক্ষমতা যে অনেক বেশি তা আমি আগেই বুঝতে পেরেছিলাম। আমার চোখের সামনে ভাসতে লাগলো খোকার সদ্য ঘুমন্ত মুখটা। সেই খোকাই নাকি একটা কুকুরের মাংস পর্যন্ত খেয়েছে, রাস্তার মাঝে তাকে খুন করে। কথাটা ভেবেই আমার গোটা গা শিরশির করে উঠল। গোবিন্দ বলল, এরপর দুটো দিন আর কিছুই হয়নি, কিন্তু ঠাকুরমশাই বলেছিলেন তৃতীয় দিনে কিছু একটা হবে। তাছাড়া সমস্ত হিসেব করে আমিও দেখেছিলাম এই গোটা মাসের মধ্যে 3 দিন, মানে 2 দিন পর পর সে মাঝে মাঝেই আগমন করেছে। আর যতবার সে এসেছে ঠিক ওই 2 দিনের ব্যবধানে। তার মানে বুধবার দিন আবার আপনি ওই বাড়িতে গিয়েছিলেন? কয়টা ব্যাপার জানারও ছিল, আর তাছাড়া কিছু প্রস্তুতি নেওয়ার জন্য আমার 2 দিন প্রয়োজন ছিল। পরে বুঝতে পারলাম বুধবার দিন রাতের বেলা আবার আসবেও। যথারীতি বুধবার আমি তৈরি হয়ে গেলাম। দেহ বন্ধন কিংবা গৃহবন্ধন কোনো কিছুই সেদিন করলাম না। এইদিকে রত্নবালা আর কমলাকে এ কথা ও কথা বলে রাতের খাওয়া দাওয়া তাড়াতাড়ি সেরে তাদেরকে ঘুমোতে পাঠিয়ে দিলাম। বললাম, আমি খোকা আর গোবিন্দ আজ একসঙ্গে একই ঘরে থাকব। শুধু যে ঘরে খোকা আছে সেই ঘরটা বাদ দিয়ে। তারপর ঘরে ঢুকেই বাইরে থেকে দরজার ছিটকিনি বন্ধ করে দিলাম, আর তাতে বেঁধে দিলাম একটা লাল সুতো। একটু রাত হতেই আমরা ঘরের মেঝেতে এক পাশে অপেক্ষা করতে লাগলাম। প্রত্যেকটা ঘরের জায়গায়, জানালা, এমনকি সমস্ত জায়গায় সেই লাল সুতোটা বাঁধা রইল তার আসার জন্য। তাকে তো আসতেই হবে। এতদিনে সেই পিশাচের ব্যাপারে যা জানতে পেরেছিলাম তাতে সে কোনো কিছুর পরোয়া না করে সহজেই আসতে পারবে, এ কথা আমি স্পষ্ট জানতাম। তাহলে কি শেষ পর্যন্ত সে এসেছিল? এবং
3টে মাস সে খোকার সঙ্গেই থাকবে। তারপর খোকাকে হত্যা করে তার রক্ত পান করে এখান থেকে চলে যাবে অন্যত্র। এই কথায় আমি আর কিশোরী চমকে উঠলাম। গোবিন্দ কিন্তু চুপ করে রইল। তারানাথ আবারও বলতে লাগলো, এরপর যা ঘটেছিল সেটাই হলো আসল ব্যাপার। বুধবার রাত্রে যদি কোনোভাবে আমাদের সামান্য ভুল হতো, তাহলে শুধু খোকা নয়, তার সঙ্গে আমরা সবাই মারা পড়তাম। সেদিন মেঝের ওপর বসে রয়েছি, একটু পরেই হঠাৎ একটা শব্দ শুনে চোখটা খুলে গেল। বুঝতে পারলাম কখন যেন চোখটা বন্ধ হয়ে গিয়েছিল। আমার পাশে বসে থাকা গোবিন্দ হেলান দিয়ে পড়েছে দেওয়ালের ওপরে। তাকে জাগাতে যাব তার আগেই বিছানায় চোখ পড়তে দেখতে পেলাম খোকার শরীরের ওপরে, তার শরীরের দুপাশে 2টো পা এবং 2টো হাত রেখে নিচের দিকে ঝুঁকে রয়েছে একটা কালো ছায়া মূর্তি। আমি ওঠার আগে সে হঠাৎ করে যেন খোকার শরীরের মধ্যে থেকে কোথাও মিলিয়ে গেল। চোখের সামনে খোকার শরীরটা থরথর করে কেঁপে উঠল আস্তে আস্তে। সে বিছানা থেকে উঠে বসল, তার 2 চোখ বন্ধ। অদ্ভুত কোনো মন্ত্র শক্তি দ্বারা যেন কেউ তাকে ঘুমন্ত অবস্থায় চালনা করছে। বিছানায় উঠে বসে সে সোজা চোখ খুলে তাকালো আমার দিকে। দেখলাম তার চোখের মনি সরে গিয়ে ফ্যাকাশে হয়ে গিয়েছে। অদ্ভুত সেই দৃশ্যের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না। এর মাঝে গোবিন্দ উঠে পড়েছিল। এখানে গোবিন্দ একটা ভুল করে ফেলল। তাড়াতাড়ি নিজের জায়গা থেকে উঠে চিৎকার করে বলল, আবার এসেছিস, আবার এসেছিস তুই, আবার। আগেই বলেছি দেহ বন্ধন গৃহবন্ধন কোনো কিছুই করা ছিল না। খোকা লাফিয়ে পড়ল গোবিন্দের ওপরে। গোবিন্দর মাথার চুল ধরে মেঝের ওপরে ধাক্কা দিতে লাগলো। তার সঙ্গে সঙ্গে মুখের সেই গড়গড়ে অদ্ভুত শব্দ। ধারালো নখ দিয়ে গোবিন্দর মাথার কাছটা একটা ক্ষত করার চেষ্টা করতে যাবে, এমন সময় আমি বেরিয়ে এলাম। সঙ্গে সঙ্গে মন্ত্রপুত করে আনা সেই জল আর মন্ত্রপুত ধুলো একসাথে মিশিয়ে খোকার গায়ের উপর ছিটিয়ে দিতেই সে সরে গেল গোবিন্দের শরীরের উপর থেকে। গোবিন্দকে সব বলা ছিল। ঘরের দরজা জানালা সব কিছু বন্ধ করে দিয়ে তাড়াতাড়ি সে ধূপগুলো জ্বালিয়ে দিল। ঘরের চারপাশে তার মধ্যে দিয়ে ছড়িয়ে দিল সেই সুগন্ধি। আমরা দেহ বন্ধন কিংবা গৃহবন্ধন করিনি সেই কথা ঠিক, কিন্তু এই ঘরের ভেতরে অশরীরীকে বন্দি করার সমস্ত জিনিস তৈরি করে রেখেছিলাম। কতগুলো পেরেক হাতে নিয়ে দ্রুত লাল সুতো জড়িয়ে ফেললাম তাতে, আর তাতে সেই সুতোর মধ্যে বন্দী হয়ে থাকা খোকা সে একবার লাফিয়ে এপাশে আর একবার ওপাশে যেতে লাগলো, কিন্তু কোনোভাবেই লাল সুতোর গণ্ডির থেকে বাইরে সে বেরোতে পারল না। একসময় সে অদ্ভুত রাগে গড়গড় করতে করতে মুখের ভেতর থেকে থুতুর মতো কি যেন একটা ছেটাতে লাগলো তার পাশে। এবার কিন্তু আমিও ভয় পেয়ে গেলাম, কারণ আর কিছুই করার মতো ক্ষমতা না থাকলে সেই অপশক্তি আমাদের ক্ষতি করতে পারে। আমি বললাম, আর কিছুই করতে পারবি না তুই, এখানে চলে যা, চলে যা এখান থেকে, চলে যা বলছি, না হলে কিন্তু এর ফল ভালো হবে না। আমি যদি যাই তাহলে আমি ওকে এখান থেকে নিয়ে যাব, তা না হলে আমি এখান থেকে যাব না। এই প্রথম খোকা এমন অবস্থাতে ভয়ঙ্কর ভাবে কথা বলল। বুঝতে পারছিলাম কোনো কারণে সে অপশক্তি আমার সঙ্গে যোগাযোগ করছে। বললাম, কেন তুই এখানে এসেছিস? কেন কেন এভাবে গোটা পরিবারকে বিরক্ত করছিস? চলে যা এখান থেকে, চলে যা। কে পাঠিয়েছে তোকে? অনেক বছর ধরে আমি এখানে আছি, আর এইখানে ওরা এসে ঘর তুলেছে।
কতবার ওদের বাধা দেবার চেষ্টা করেছি, কিন্তু কেউ থামেনি, কেউ শোনেনি আমার কথা, কেউ না। কিন্তু এখানে এখন একটা পরিবার বাস করছে, এখানে তো থাকার কথা নয়। তাছাড়া বাচ্চাটির মধ্যে দিয়ে লোকজনকে হত্যা করছিস, নিশ্চয়ই এর ফলও ভালো নয়। খোকা এবার আমার দিকে তাকিয়ে অদ্ভুতভাবে হাসতে লাগলো। তার চোখ দুটো ঝুলে পড়েছে, মুখটা খোলা, অনর্গল লাল গড়িয়ে পড়ছে তার হাঁ করা মুখের ভেতর থেকে। চোখ দুটো বন্ধ। এমন অবস্থায় খোকা একবার চিৎকার করে উঠে বলল, বাবা 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 বাঁচাও আমাকে, বাবা ও ও মেরে ফেললো, বাবা বাবা বাঁচাও আমাকে, ওই যে ও আসছে, ও ও আমাকে মেরে ফেলবে, বাবা আমাকে বাঁচাও, বাবা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও ঠাকুরমশাই, আমাকে বাঁচান ঠাকুরমশাই, আমাকে বাঁচান। গোবিন্দ আমার দিকে তাকালো, তার চোখে জল। তাকে এই গণ্ডির ভেতর থেকে বাইরে কোনো শক্তির সাহায্যে বের করানো হোক, এটাই সে চায়। চিৎকার করে উঠে বললাম, খবরদার গোবিন্দ, ওর ফাঁদে পা দেবে না। ওটা কিন্তু তোমার ছেলে কথা বলছে না, বলছে সেই অপশক্তি। একবার সে তোমায় কাছে পেলে তোমার। এমন সময় দরজার উপরে ধাক্কা পড়ল। কে এসেছে এমন সময় বাইরে? কথাটা ভেবে আমি গোবিন্দকে যেতে বললাম। গোবিন্দ সেই দিকে গিয়ে দরজার খোলার সঙ্গে সঙ্গে দরজার বাইরে থেকে একটা প্রবল হাওয়া যেন ঘরের ভেতর প্রবলভাবে এসে ঢুকলো। সঙ্গে সঙ্গেই দেখতে পেলাম দরজার বাইরে দাঁড়িয়ে রয়েছে একটি মেয়ে। তার গোটা শরীর যেন হাওয়ায় ভাসছে। প্রচণ্ড হাওয়ার ধাক্কায় ঘরের ভেতর এসে ঢুকে ধূপের গন্ধ, সুগন্ধ সব কিছু কেমন যেন এলোমেলো করে দিল। আর ঠিক তখনই ঘরের দরজাটা প্রচণ্ড শব্দ করে বন্ধ হতে আর খুলতে লাগলো। বাইরে থেকে ক্রুদ্ধ চিৎকারের মতো শব্দ ভেসে এলো, কিন্তু বেশিক্ষণ নয়, কিছুক্ষণ হয়ে তারপর মিলিয়ে গেল। কিন্তু সামনে যতক্ষণ তাকিয়েছি ততক্ষণে একটা অদ্ভুত দৃশ্য ঘটে গেছে। গোবিন্দর জামার গলার কাছটা খামচে ধরে খোকা এক হাতে দেয়াল বেয়ে টিকটিকির মতো উঠে গেছে। চিৎকার করছে গোবিন্দ, বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে চলেছে। আমি অবাক হয়ে দেখলাম গোবিন্দকে এক হাত টেনে ধরে অন্য হাতে দেওয়াল বেয়ে বেয়ে 5 বছরের খোকা ঘরের মধ্যে এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে। সত্যি কথা বলতে এক মুহূর্তের জন্য কেমন যেন থমকে গিয়েছিলাম। তারপরে দেখলাম গোবিন্দকে সে ফেলে দিয়েছে। আমিও এগিয়ে গেলাম সেদিকে। মাটির উপরে পড়তেই গোবিন্দর হাতের কাছটা একটা তীব্র ধাক্কা লাগলো। ওদিকে ঘরের টালির চালের কাছ থেকে খোকা তখন খিলখিল করে হাসছে, আর দাঁতে দাঁত চেপে অদ্ভুত একটা ঠোকাঠুকির মতো শব্দ হচ্ছে। আমি এতক্ষণ অপেক্ষা করেছিলাম, কিন্তু এইবার মুখোমুখি বার করে আনলাম তাকে। আর দেরি করা যাবে না, কোমরের খুঁট থেকে বার করলাম জিনিসটা। তারপর ঘরের মধ্যে সেটা জ্বালিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই যেন কাটা কলা গাছের মতো ছটপট করতে করতে ওপর থেকে নিচে নেমে গেল খোকা। একটা কালো ছায়া খোকার শরীরের চারপাশে জড়িয়ে রয়েছে যেন, আর খোকা মাটির ওপর শুয়ে ছটপট করছে। আমি আর দেরি করলাম না, সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় জিনিসগুলো একত্র করে তার গায়ে ছড়াতে লাগলাম। খোকা চিৎকার করে গোটা বাড়ি মাথায় করে তুললো, যেন গোটা বাড়ি কেঁপে উঠতে লাগলো। গোবিন্দ মাঝে মাঝে ভয় পাচ্ছিল, কিন্তু খোকার জীবন তার চেয়ে তার কাছেও দামি। তার মানে বুধবার রাতের বেলায় সবকিছু ঘটেছে, তাই তো? হ্যাঁ, কিন্তু বুধবার রাতে গোবিন্দর ছেলে খোকা এই সমস্ত বিপদ থেকে উদ্ধার পেয়ে গেল।
তাহলে আপনি যে বললেন চরম বিপদের মধ্যে পড়েছিলেন? আমি নয়, গোবিন্দ। ছেলেটা মাটির ওপর পড়ে যাওয়ার পরেও কিন্তু আমি গোবিন্দকে বারণ করেছিলাম সামনে এগোতে, কিন্তু গোবিন্দ বাবা, তাই সে আর অপেক্ষা করতে পারল না, ছুটে গেল ছেলের দিকে। মাথার কাছে হাত রেখে সে বসে রয়েছে, ততক্ষণে গোবিন্দ তাকে তুলে ফেলেছে, আর সঙ্গে সঙ্গে নিজের দু হাতে সে গোবিন্দর গলাটা চেপে ধরল। তার চোখে ফিরে এলো সেই মণিহীন ফ্যাকাশে ভাবটা। খল খল করে হাসতে হাসতে খোকা বলল, যেতেই যখন হবে তখন আমি একজনকে তো নিয়েই যাব। ওকে আর বাঁচাতে পারবি না তোরা, কোনোভাবেই বাঁচাতে পারবি না। খোকা গোবিন্দকে দু হাতে গলা চেপে ধরে টানতে টানতে শূন্যে তুলে ফেলেছে। গোবিন্দ এবার ছটপট করছে, তার দুটো চোখ বিস্ফারিত, নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে বুঝতে পারছি, কিন্তু সেই মুহূর্তে কি করব, কারণ খোকার উপর থেকে একটা কালো ছায়া বেরিয়ে এসেছে। তার দুটো হাত যে খোকার দুটো হাতকে চেপে রেখেছে বেশ বুঝতে পারছি। আগের উপায় অবলম্বন করতে গেলাম, কিন্তু খোকা এক জায়গায় থাকছেই না। সে ঘরের মধ্যে এখানে ওখানে চলে যাচ্ছে। এমন সময় যখন গোবিন্দ প্রায় মরমর অবস্থায় একটা জিনিস কাজে লাগলো। জিনিসটা খোকার গায়ে গিয়ে পড়তেই সে গোবিন্দকে ছেড়ে দিল। ছেলেটা চোখের সামনে মরে যাবে, সেটা তো আর হতে দিতে পারি না। তাই তাকে বাঁচাতে গিয়ে নিজে আর একটু হলে, কিন্তু কিন্তু বাঁচাতে পেরেছি, সেটাই সব থেকে বড় কথা। তারপর কি হলো? যে কালো চার হাত পায়ের অপশক্তি প্রবেশ করেছিল সে কোথায় গেল? বেরিয়ে যাওয়ার পর সে আর সেখানে থাকতে পারল না। আমি তাকে তাড়াতাড়ি সরিয়ে মুক্ত করে দিলাম, সে চলে গেল। খোকার শরীর সেদিন ভীষণ অসুস্থ। 2 দিন সে জ্ঞান হারিয়ে পড়েছিল, আর সেই কালো চারপে ছায়াটা যাকে আমি সেদিন রাতে একদম ভালোভাবে দেখেছিলাম, তাকে দেখার সঙ্গে সঙ্গে যে কারোর বুকের রক্ত হিম হয়ে যেতে পারে। বিভৎস সেই মূর্তি, লাল 2 চোখ, মুখের দাগগুলো গোটা মুখে যেন গাছের শিকড়ের মতো রেখা ছড়িয়ে রেখেছে। তার 2 হাত আর 2 পা নয়, 4টি যেন হাতের মতন অদ্ভুত অবস্থায়। এরপরে সেই কালো ছায়ার মতো অন্ধকার হয়ে কোথায় যেন মিলিয়ে গেল। সে রাত্রে আমরা অপেক্ষা করেছিলাম, কিন্তু সে আর আসেনি। এরপরে একটা ভালো কবিরাজ ডেকে দেখানো হলো খোকাকে। খোকার শরীর একটু সুস্থ হলে তার কাছ থেকে সব কথা জানতে পারি, কিন্তু সে খুব বেশি কিছু একটা বলতে পারল না। বিশেষ করে ওই প্রাণীকে সে নিজের চোখে দেখেনি, একবার তার ছায়া দেখেছিল মাত্র। সেদিন যদি গোবিন্দ আর আমি সঠিক সময় তাকে বাঁচাতে না পারতাম, তাহলে আমাদের দুজনের মধ্যে যে কোনো একজন নিশ্চয়ই মারা পড়ত। তারানাথ চুপ করতে গোবিন্দ উঠে পড়ল, বলল তার কি যেন একটা কাজ আছে, আমাদের সঙ্গে দেখা হবে বলেই আজ সকালে এসেছে। বেশ ভালোই হলো, আমরা থাকলে আরও ভালো হতো। কিন্তু এই অপশক্তি যে নিম্ন স্তরের কোনো এবং 4 পায়ে প্রাণী, সেটা আপনি ভালো বুঝতে পেরেছিলেন। কি করে, কোথায় এসব প্রাণী জগতের লেখা রয়েছে? তা জানি না, তবে মনে পড়ল এমন সময় তোমাদের আরও বলতে পারি। আজ সময় আছে। আর একটা ছোট্ট গল্প বলি, তোমরা শুনবে? যার শেষ ভালো তার সব ভালো। খোকা যে এমন বিপদ থেকে বেঁচে গেছে সেটাই তো বড় কথা। তোমাদের একটা ঘটনা বলি, শোনো। আসলে ওই গোবিন্দর বাড়িতে যে অপশক্তি ছিল, সে ছিল ওই বাড়িতেই। আর তার জন্যই গোবিন্দর বাবা কম পয়সায় ওই বাড়িটা কিনেছিল। অথচ
তারপরে সমস্যাটা হয়, সেই বাড়িটা ভেঙে যায়। তারপরে গোবিন্দ আবার নিজে জোর করে বাড়িটা তৈরি করেছিল, আর তাতেই সেখানে থাকা সেই অপশক্তি অর্থাৎ পিশাচ রেগে গিয়ে এমন কাজ করেছিল। যদি কোনোভাবে খোকার কোনো ক্ষতি করতে পারত, তাহলে কিন্তু সে আরো বেশি শক্তিশালী হয়ে উঠত। কিন্তু অতজন বাড়িতে থাকছে, তবে সে শুধু খোকাকেই ধরতে গেল কেন? কারণ খোকার তো বয়স কম, সে অত কিছু বোঝে না। সে শুধু মনের ওপর অন্য কিছুর প্রভাব থেকে যেটা কম সেটাই চট করে শরীরে ধরে রাখতে পারবে, আবার চট করে ছেড়েও দিতে পারবে। যাই হোক ঠাকুরমশাই, আজ অন্য একটা গল্প, এই ঘটনার ব্যাপারে অন্য একটা গল্প বলুন, চলুন। তারানাথ একবার চুপ করল, তারপর সামান্য হেসে একটা হাই তুলে নিয়ে আমাদের দিকে তাকিয়ে বলতে শুরু করলো। দূর থেকে ভেসে আসছিল লোকজনের শব্দ, তার মাঝে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। প্রথম দিন এখানে এসে গোবিন্দর সঙ্গে এমন দিনেই দেখা হয়েছিল, আর তারপরেই শুনলাম তার কথা। বৃষ্টির শব্দের সঙ্গে সঙ্গে শুরু হলো তারানাথ তান্ত্রিকের নতুন এক গল্প।